সকালবেলার মিষ্টি রোদটা জানলার পর্দা ভেদ করে সরাসরি আমার চোখের উপর এসে পড়েছে। ঘুমের ঘরেই হাতড়িয়ে বালিশটা মাথার উপর চাপা দিতে গেলাম, ঠিক তখনই নাকে এলো পরিচিত কিন্তু খুব কড়া একটা পারফিউমের ঘ্রাণ। পারফিউমটা চেনা চেনা লাগলেও ঠিক মনে করতে পারছিলাম না। চোখ না খুলেই বিড়বিড় করলাম, মা, আর 5টা মিনিট, কফিটা টেবিলে রেখে দাও, আমি আসছি। কোনো উত্তর এলো না। বদলে অনুভব করলাম কেউ একজন খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। অস্বস্তি নিয়ে এক চোখ মেলে তাকাতেই আমার কলিজা শুকিয়ে যাওয়ার জোগাড়। বিছানার এক কোণে পা ঝুলিয়ে বসে আছে নীল শাড়ি পরা এক তরুণী। গায়ের রং দুধে আলতা হলেও তার চেহারায় এখন শরতের মেঘ জমে আছে। আমি ধরফর করে উঠে বসি। আরে রিয়া, তুমি এখানে? মানে আমার ঘরে, আমার বিছানায়? কেন? এটা কি রাজপ্রাসাদ যে আমি বসলে মানহানি হবে? আর 10টা মিনিট কি বলছিলে? কফি কি তোমার মুখের সামনে এসে নাচবে? রিয়ার সেই চেনা মেজাজ। আমার মামাতো বোন রিয়া। দেখতে মাশাল্লাহ পরীর মতো হলেও মেজাজটা সবসময় তুঙ্গে থাকে। ওর সাথে কথা বলা মানেই গায়ে পড়ে ঝগড়া করা। না মানে আমি তো অবাক হয়েছি, তুমি হঠাৎ ঢাকা থেকে আমাদের বাড়িতে? কোনো খবর নেই, বার্তা নেই? খবর দেওয়ার প্রয়োজন মনে করিনি। আব্বু আর আম্মু এসেছে, সাথে আমাকেও টেনে এনেছে। তোমার মা তো নিচতলায় মেহমানদারিতে ব্যস্ত, আর তুমি এখানে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছ। মামা আর মামিও এসেছেন? আগে বলবে তো। কিন্তু তুমি আমার ঘরে এভাবে বসে আছো কেন? ড্রয়িং রুমে বসতে পারতে। রিয়া উঠে দাঁড়িয়ে আলমারির আয়নার সামনে গিয়ে চুল ঠিক করতে করতে বলে, ড্রয়িং রুমে অনেক চেঁচামেচি হচ্ছে, আর তোমার ঘরটা একটু শান্ত, তাই ভাবলাম এখানেই বসি। কেন, খুব অসুবিধে হচ্ছে? নাকি কারোর সাথে ফোনে প্রেম করছিলে যে আমার উপস্থিতিতে ব্যাঘাত ঘটছে? ধুর, কি যে বলো। আমি ব্রাশ করে নিচে আসছি, তুমি বসো। আমি তড়িঘড়ি করে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। মনে মনে ভাবছি, মামার পরিবার হঠাৎ কেন এলো? আর এই রাগী তন্নি যে কদিন থাকবে, আমার শান্তিতে ঘুমানো বোধ হয় লাটে উঠল। কিন্তু আয়নায় নিজের চেহারাটা দেখার সময় কেন জানি মনে হলো রিয়ার আজকের শাড়ি পরা লুকটা অন্যদিনের চেয়ে একটু বেশি সুন্দর লাগছে। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলাম ড্রয়িং রুমে এলাহি কাণ্ড। মামা, মামি আর বাবা প্রাণ খুলে আড্ডা দিচ্ছেন। আমি গিয়ে সবাইকে সালাম দিলাম। মা রান্নাঘর থেকে উকি দিয়ে বললেন, আরে অর্ক, উঠেছিস? রিয়াকে নিয়ে নাস্তার টেবিলে আয়। আমি রিয়াকে ডাকতে যাব তার আগে দেখি সে সিঁড়ি দিয়ে নেমে আসছে। পরনের নীল শাড়িটা সে বেশ কায়দা করে পরেছে। হাতে কয়েকটা কাচের চুড়ি টুংটাং করে বাজছে। কী রে অর্ক, রিয়াকে দেখে তো মনে হচ্ছে একদম বনে গেছিস। ও কি আগের চেয়ে বেশি সুন্দরী হয়ে গেছে নাকি? না মামি, আসলে হঠাৎ করে তো। আমি জাস্ট অবাক হয়েছি। রিয়া আমার পাশ দিয়ে ডাইনিং টেবিলের দিকে যাওয়ার সময় ফিসফিস করে বলে, বেশি অবাক হতে হবে না, নজর লেগে যাবে। যাও, হাত ধুয়ে খেতে বসো। নাস্তার টেবিলে বসে আমি বেশ অস্বস্তিতে পড়লাম। রিয়া ঠিক আমার উল্টো পাশে বসেছে। খাওয়ার মাঝখানে আমি লক্ষ্য করলাম রিয়া টেবিলের নিচ দিয়ে তার পা দিয়ে আমার পায়ে আলতো করে ধাক্কা দিচ্ছে। আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। ও খুব স্বাভাবিকভাবে পরোটা ছিঁড়ছে, কিন্তু ওর ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি লেগে আছে। রিয়া, এসব কি করছো? ঠিক মতো খাও, ছোটদের মতো পা নাড়াচ্ছ কেন? কই, আমি তো কিছু করছি না। তোমার মন আজ কোথায় অর্ক ভাইয়া? নাকি কাল রাতে কারো স্বপ্নে হারিয়েছিলে? চুপ করো তো, বড়রা বসে আছে, যা তা বলো না। বড়রা তো গল্পে মত্ত, তারা আমাদের দিকে তাকাচ্ছেও না। আচ্ছা শোনো, আজ আমাকে কেমন লাগছে বললে না তো? নীল রংটা কি আমাকে মানিয়েছে? হ্যাঁ, ভালো। এখন খাও তো, আমি একটু কাজে ব্যস্ত আছি। আমি দ্রুত নাস্তা শেষ করে নিজের ঘরে পালিয়ে এলাম। ল্যাপটপটা খুলে বসার কিছুক্ষণ পরেই দরজায় শব্দ ছাড়াই রিয়া ঢুকে পড়ল। হাতে এক কাপ ধোয়া ওঠা কফি। ও এসে সোজা কফিটা আমার টেবিলের উপর রাখল।
নাও চিনি ছাড়া কফি। তোমার মেজাজ তো এমনিতেই করা, তাই চিনি আর দিলাম না। ধন্যবাদ। তুমি এখন যাও, আমার অনেক কাজ বাকি। কিসের এত কাজ শুনি? সারাদিন তো এই বাক্সের ভেতর মুখ লুকিয়ে থাকো, আমাদের জন্য একটুও সময় নেই তোমার? রিয়া এত কাছে চলে এসেছে যে ওর চুলের ঘ্রাণে আমার দম বন্ধ হয়ে আসছে। ওর শাড়ির আঁচলটা আমার হাতের ওপর দিয়ে লুটিয়ে পড়ছে। আমি নিজেকে সামলে নিয়ে একটু দূরে সরে বসলাম। তুমি কি পাগল হয়ে গেছো রিয়া? কেউ দেখলে কি ভাববে? তুমি বড় হয়েছ, একটু তো কাণ্ডজ্ঞান থাকা উচিত। কেউ দেখলে ভাববে আমরা গল্প করছি, আর বড় হয়েছি বলেই তো এখন সাহস বেড়েছে। ছোট থাকতে তো তুমি আমাকে ধমক দিয়ে ভাগিয়ে দিতে, এখন দেখি কত দূর ভাগাতে পারো। ইয়ার কি করো না, তুমি কি ভুলে গেছো আগে তুমি আমাকে দেখলেই মুখ কালো করে থাকতে, সারাক্ষণ ঝগড়া করতে? সেই রাগী রিয়া কোথায় গেল? সেই রাগী রিয়াটাকে না হয় আজ ছুটি দিলাম, এখন থেকে শুধু এই রোম্যান্টিক রিয়াটাকেই সহ্য করতে হবে। কেন, খারাপ লাগছে খুব? রিয়া, লিমিট ক্রস করো না। তুমি যাও এখান থেকে, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। ভয় পাচ্ছ? অর্ক ভাইয়া দেখে বেশি ভীতু হয়ে গেছে। আচ্ছা যাচ্ছি, কিন্তু কফিটা শেষ করো। আর শোনো, বিকালে ছাদে এসো, কথা আছে। ও চলে যাওয়ার পর আমি দীর্ঘ শ্বাস ছাড়লাম। ওর এই পরিবর্তনটা আমার কাছে অবিশ্বাস্য লাগছে। রিয়া বরাবরই জেদি আর রাগী ছিল, কিন্তু ওর এই মোহনীয় রূপটা যেন আরও বেশি বিপজ্জনক। আমি মন দিয়ে কাজ করতে চাইছি, কিন্তু আমার চোখের সামনে বারবার ওই নীল শাড়ির আঁচল আর ওই দুষ্টুমি ভরা হাসিটা ভেসে উঠছে। এই মেয়েটা নির্ঘাত আমাকে পাগল করে ছাড়বে। বিকেলের সূর্যটা তখন পাটে বসছে, আকাশের রংটা হালকা কমলা হয়ে এসেছে। রিয়ার সেই বিকেলের ছাদে আসার আমন্ত্রণটা এড়িয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু অবাধ্য মনটা বারবার ওর দিকেই টানছিল। শেষমেশ ল্যাপটপ বন্ধ করে ছাদে গিয়ে দাঁড়ালাম। দেখলাম রিয়া ছাদের কার্নিশ ধরে সূর্যাস্ত দেখছে। বিকেলের বাতাসে ওর অবাধ্য চুলগুলো মুখে এসে পড়ছে। এই যে রাজকন্যা, আমাকে কেন ডেকেছিলে? কাজ ফেলে চলে এসেছি, এখন বলো কি দরকার? ও মা, তুমি এসেছো তাহলে? আমি তো ভেবেছিলাম তুমি তোমার ওই ল্যাপটপটাকেই আজ বিয়ে করে ফেলবে। আজে বাজে কথা বাদ দাও, কি বলবে বলেছিলে সেটা বলো। নিচে মা আর মামি ডাকতে পারে যে কোনো সময়। অর্ক ভাইয়া, তুমি কি সত্যিই আমাকে সহ্য করতে পারো না, নাকি আমাকে এতই খারাপ লাগে যে আমার আশেপাশে থাকাটাও তোমার কাছে বিরক্তির কারণ? কেন? এসব কথা কেন আসছে? আমি তো তেমন কিছু বলিনি। কিন্তু তোমার ব্যবহার তো তাই বলছে। ছোটবেলায় যখন আমি তোমার পেছনে ঘুরঘুর করতাম, তখন তো আমাকে তাড়িয়ে দিতে না, অথচ এখন একটু কাছে এলেই তুমি কেমন যেন কুঁকড়ে যাও। আমি কি খুব কুৎসিত হয়ে গেছি? আরে না, তুমি তো জানো তুমি কতটা সুন্দরী। বরং সমস্যাটা ওই জায়গায়, তুমি আগে যেমন ছিলে এখন তেমন নেই। তোমার এই বদলে যাওয়া ব্যবহার আমাকে ভাবিয়ে তুলছে। রিয়া মুচকি হেসে আমার শার্টের বোতাম নিয়ে নাড়াচাড়া করতে করতে বলে, কেন, এই বদলে যাওয়াটা কি খুব খারাপ? একটা মেয়ে কি তার প্রিয় মানুষের সামনে একটু বদলে যেতে পারে না? আমি ওর হাতটা আলতো করে সরিয়ে দিই। রিয়া, প্রিয় মানুষ মানে কি? আমরা ভাই বোন, সেটা ভুলে যেও না। এসব দুষ্টুমি মা বা মামা দেখলে কি ভাববেন একবার ভেবে দেখেছো? ভাই বোন তো শুধু নামেই, রক্তের সম্পর্ক কতটুকু সেটা তো তুমিও জানো, আমিও জানি। আর বাবা মা কি ভাববেন সেটা তো পরের কথা। আগে বলো, তুমি কি ভাবছো? আমাকে কি তোমার একটুও ভালো লাগে না? ভালো তো লাগেই, তুমি আমার ছোটবেলার খেলার সাথে। কিন্তু তোমার এই হুটহাট রোমান্টিক হওয়াটা আমি নিতে পারছি না রিয়া। আমার ভয় হয় যদি আমি নিজেকে সামলাতে না পারি। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে ভয় পাচ্ছ? অর্ক ভাইয়া ভয় পাচ্ছে যে সে তার কন্ট্রোল হারিয়ে ফেলবে? এটা তো অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য। রিয়া, একদম সীমা ছাড়াবে না। আমি নিচে যাচ্ছি, তোমার সাথে কথা বলাই ভুল হয়েছে। আমি ঘুরে চলে যেতে নিলেই রিয়া পেছন থেকে আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। ওর হাতের স্পর্শে আমার পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি স্থবির হয়ে দাঁড়িয়ে রইলাম।
যেও না অর্ক ভাইয়া, রাগ করো না। আমি শুধু তোমাকে এটাই বোঝাতে চেয়েছি যে আমি সেই ছোটবেলার জেদি রিয়া আর নেই। আমি এখন অনেক কিছু বুঝি, বিশেষ করে আমার মনটা কি চাই সেটা খুব ভালো করে বুঝি। তোমার মন কি চাই রিয়া? সেটা সময় হলেই জানতে পারবে। আপাতত জেনে রাখো, আমি এখানে শুধু বেড়াতে আসিনি, একটা অমীমাংসিত হিসেব মেলাতে এসেছি। রিয়া হাত ছেড়ে দিয়ে হনহন করে ছাদ থেকে নেমে গেল। আমি একা ওই অন্ধকার হতে থাকা ছাদটাই দাঁড়িয়ে রইলাম। বাতাসের ঝাপটায় রিয়ার ফেলে যাওয়া পারফিউমের ঘ্রাণ তখনও ভাসছে। আমার মনে হচ্ছে আমি এক গোলকধাঁধায় ঢুকে পড়েছি, যেখান থেকে বেরোনোর পথটা রিয়া খুব কৌশলে বন্ধ করে দিয়েছে। দেখতে দেখতে 3টা দিন কিভাবে কেটে গেল টেরি পেলাম না। এই 3টে দিন ছিল আমার জীবনের সবচেয়ে অস্থির আর রোমাঞ্চকর সময়। রিয়া প্রতিটা মুহূর্তে আমাকে নাজেহাল করছে। কখনো কফির কাপে চিরকুট লিখে, কখনো ডাইনিং টেবিলের নিচে পা দিয়ে সুরসুরি দিয়ে, আবার কখনো গভীর রাতে ব্যালকনি থেকে ইশারায় ডেকে। আমি বারবার ওকে এড়িয়ে চলেছি, নিজেকে শক্ত রাখার অপ্রাণ চেষ্টা করছি। আর সকালে ঘুম থেকে উঠেই মনটা ভারী হয়ে গেল, কারণ আজ ওরা চলে যাবে। নিচে নামতেই দেখলাম ব্যাগপত্র সব গোছানো। ড্রয়িং রুমে একটা থমথমে নীরবতা। মামা মামি তৈরি হয়ে বসে আছেন। রিয়াকে কোথাও দেখছি না। মা বললেন, অর্ক, রিয়া ওর ঘরে আছে, একটু ডেকে নিয়ে আয় তো বাবা, গাড়ি চলে এসেছে। আমি অনিচ্ছা সত্ত্বেও রিয়ার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। দেখলাম ও জানালার গ্রিল ধরে বাড়ির দিকে তাকিয়ে আছে। ওর কাঠটা থরথর করে কাঁপছে। রিয়া, সবাই তৈরি, নিচে চলো, গাড়ি চলে এসেছে। গাড়ি তো আসবেই, যাওয়ার জন্যেই তো এসেছিলাম। কিন্তু যাওয়ার আগে কি একবারও নিজের মনটাকে জিজ্ঞেস করেছো অর্ক ভাইয়া, এই 3 দিনে তুমি কি হারিয়েছো? রিয়া, এসব কথা এখন থাক, মামা নিচে অপেক্ষা করছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। রিয়া আমার দিকে ঘুরে দাঁড়ালো। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। তুমি সব সময় এমন কেন? কেন নিজেকে পাথরের আড়ালে লুকিয়ে রাখো? এই যে আমি 3 দিন ধরে তোমার চারপাশে ঘুরলাম, পাগলির মতো তোমার একটুও মনোযোগ চাইলাম, তুমি কি একবারও আমার চোখের ভাষা পড়তে পারোনি, নাকি পড়তে চেয়েও এড়িয়ে গিয়েছো? আমি ভাবিনি তুমি এত সিরিয়াস। আমি ভেবেছিলাম তুমি সব সময়ের মতো দুষ্টুমি করছো। দুষ্টুমি? কেউ কি সারাক্ষণ নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে দুষ্টুমি করে? আমি তোমাকে ভালোবাসি অর্ক ভাইয়া, ছোটবেলা থেকে বেহায়ার মতো ভালোবেসে এসেছি। ভেবেছিলাম এবার বোধহয় তুমি বুঝবে, কিন্তু তুমি তো সেই আগের মতোই জেদি আর নিস্পৃহ। রিয়া হড়বড় করে কথাগুলো বলে আমার পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইল। আমি ওর হাতটা ধরলাম, কিন্তু ও এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। ওর ওই লাল হয়ে যাওয়া চোখ আর চোখের কোণে জমে থাকা জলটুকু আমার বুকটা চিরে দিল। রিয়া, শোনো, আমার কথাটা তো একটু শোনার চেষ্টা করো। আর শোনার কিছু বাকি নেই, আমি যা বোঝার বুঝে গেছি। ভালো থেকো তোমার ল্যাপটপ আর একাকিত্ব নিয়ে। রাগের রিয়াটা বোধহয় আসলেই তোমার জন্য ভালো ছিল। রোমান্টিক হওয়াটা আমার মস্ত বড় ভুল ছিল। নিচে নেমে দেখলাম রিয়া খুব স্বাভাবিক হওয়ার ভান করছে। বড়দের পা ছুঁয়ে সালাম করলো, হাসি মুখে বিদায় নিল, কিন্তু ওর চোখের সেই শীতলতা আমি অনুভব করতে পারছিলাম। মামি আমাকে জড়িয়ে ধরে বললেন, আবার আসিস অর্ক। আমি শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়লাম। রিয়া গাড়িতে গিয়ে বসলো, জানালার বাইরের দিকে মুখ ফিরিয়ে। একবারের জন্য আমার দিকে তাকালো না। গাড়িটা স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে চোখের আড়াল হয়ে গেল। আমাদের বাড়িটা এক নিমিষেই কেমন খা খা করে উঠল। আমি নিজের ঘরে ফিরে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। হঠাৎ বালিশের নিচে শক্ত কিছু অনুভব করলাম। বালিশ সরাতেই দেখলাম একটা ছোট ডায়েরি, আর তার ওপর রিয়ার সেই প্রিয় পারফিউমের ঘ্রাণ। ডায়েরির প্রথম পাতায় বড় বড় করে লেখা, যদি কখনো বুঝতে পারো কি হারিয়েছ, তবেই এই ডায়েরিটা খোলো। ইতিব, তোমার সেই রাগী রিয়া। আমার ভেতরটা হাহাকার করে উঠল। আমি কি সত্যি অনেক বড় ভুল করে ফেললাম? যে ভালোবাসা আমার দোরগোড়ায় এসে কড়া নাড়ছিল,
তাকে কি আমি নিজের অহংকারের জন্য ফিরিয়ে দিলাম? রিয়া চলে যাওয়ার পর 2 সপ্তাহ কেটে গেছে। এই 14টা দিন আমার কাছে 14 বছরের মতো মনে হচ্ছিল। ঘরের প্রতিটি কোণ, ছাদের কার্নিশ আর ডাইনিং টেবিলটা যেন বারবার রিয়ার উপস্থিতি জানান দিচ্ছিল। রিয়ার সেই ডায়েরিটা আমি 100 বার পড়েছি। ওর প্রতিটা শব্দে আমার জন্য লুকিয়ে থাকা হাহাকার আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। নিজেকে একটু হালকা করতে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছিলাম। ঠিক তখনই পকেটে ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি মা কল দিচ্ছে। হ্যাঁ মা, বলো। আমি একটু বাইরে আছি, কিছু লাগবে? অর্ক, তুই তুই তাড়াতাড়ি সিটি হাসপাতালে আয় বাবা, সব শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে মা? হাসপাতালে কেন? তুমি ঠিক আছো তো? বাবা ঠিক আছে? রিয়া রিয়া বিষ খেয়েছে রে, তাড়াতাড়ি আয়। ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিল। শরীরের সব রক্ত যেন মুহূর্তেই হিম হয়ে গেল। কোনো মতে একটা রিক্সা নিয়ে পাগলের মতো হাসপাতালের দিকে ছুটলাম। হাসপাতালের সাদা করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে আইসিইউর সামনে গিয়ে দেখলাম মামি ফ্লোরে বসে ডুকরে কাঁদছেন, আর মামা পাথরের মতো দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। মাকে দেখেই আমি জড়িয়ে ধরলাম। মা, এসব কি শুনছি? রিয়া কেন এমন করলো? ও তো খুব জেদি মেয়ে ছিল। এত দুর্বল ও কবে থেকে হলো? মামি বলছিল ঢাকা যাওয়ার পর থেকে রিয়া খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। সারাদিন ঘরে দরজা বন্ধ করে বসে থাকতো। কাল রাতে ওর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছিল। ছেলে অনেক বড় ব্যবসায়ী। মামা মামি রাজি হয়ে গিয়েছিলেন। তারপর রিয়া কিছু বলেনি? রিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিল ও কাউকে বিয়ে করবে না, ও শুধু তোকেই ভালোবাসে। কিন্তু মামি এটা মেনে নিতে পারেননি। মামি রিয়াকে অনেক কড়া কথা শুনিয়েছেন, এমনকি তোর নামেও অনেক আজে বাজে কথা বলেছেন। রিয়া নাকি বলেছিল অর্ক ভাইয়া আমাকে না বুঝলেও আমি অন্য কারো হতে পারবো না। তারপর মাঝরাতে ও এই কাণ্ডটা ঘটালো। আমি আইসিইউর কাচের দেওয়ালের ওপাশে তাকালাম। আমার সেই চঞ্চল, রাগী আর হাসি খুশি রিয়াটা আজ কতগুলো পাইপ আর মেশিনের মাঝে নিথর হয়ে পড়ে আছে। ওর সেই মায়াবী মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। যে মেয়েটা 2 সপ্তাহ আগে আমার শার্টের বোতাম নিয়ে খেলছিল, সে আজ জীবনের সাথে যুদ্ধ করছে শুধু আমার একটা ইশারার অপেক্ষায়। মামি আমার দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন। অর্ক বাবা, আমাকে মাফ করে দে। আমি বুঝতে পারিনি আমার মেয়েটা তোকে এতটা ভালোবাসে। ও শুধু তোর নাম বিড়বিড় করছে। তুই একবার ভেতরে যা বাবা, ওকে ডাক, ও হয়তো তোর কথা শুনবে। আমি টলমল পায়ে আইসিইউর ভেতরে ঢুকলাম। রিয়ার শিওরে গিয়ে বসলাম। ওর বরফ শীতল হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম। আমার চোখের জল টপ টপ করে ওর হাতের ওপর পড়ছে। রিয়া, এই রাগী মেয়ে, ওঠো। তুমি না বলেছিলে আমি যতই দূরে সরি না কেন তুমি আমাকে ছাড়বে না? তবে আজ কেন এভাবে নিজেকে ছেড়ে দিলে? আমি এসেছি রিয়া, তোমার অর্ক ভাইয়া এসেছে। তুমি একবার চোখ মেলো, আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে দূরে সরিয়ে দেব না। হঠাৎ অনুভব করলাম রিয়ার হাতের আঙ্গুলগুলো সামান্য নড়ে উঠল। মনিটরের হার্টবিট রেটটা এক মুহূর্তের জন্য বেড়ে গেল। আমি জানি ও আমাকে শুনতে পাচ্ছে। আমি ওর কপালে আলতো করে চুমু খেয়ে বললাম, তোমাকে রোমান্টিক বউ হতে হবে না রিয়া। তুমি শুধু আগের মতো আমার ওপর রাগ করার জন্য হলেও ফিরে এসো। রিয়ার জ্ঞান ফেরার পর ডাক্তাররা জানালেন ও বিপদমুক্ত। কিন্তু জ্ঞান ফেরার পর থেকে রিয়া এক অদ্ভুত মৌনতা ধারণ করেছে। ও কারোর সাথে কথা বলছে না, এমনকি ওর প্রিয় মামা মামির দিকে ফিরেও তাকাচ্ছে না। মামি বারবার ওর হাত ধরে ক্ষমা চাইছেন, হাউমাউ করে কাঁদছেন, কিন্তু রিয়ার দৃষ্টি ছাদের দিকে স্থির। ও যেন এই পৃথিবীর কারো ওপর আর ভরসা করতে পারছে না। রিয়া, মা, একটাবার কথা বল। আমি কথা দিচ্ছি, তুই যা চাস তাই হবে। তুই যাকে ভালোবাসিস তার সাথেই তোর বিয়ে দেব। আমাদের উপর কি এতই রাগ তোর? রিয়া তবুও নিরুত্তর।
আমি কেবিনের এক কোণে দাঁড়িয়ে ওর ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়েছিলাম। মামি তখন আমার দিকে ছুটে এলেন। অর্ক বাবা, তুই কিছু বল। ও আমাদের সাথে কথা বলছে না। তুই বললে হয়তো ও মুখ খুলবে। আমরা আর কোনো বাধা দেব না বাবা। তোদের বিয়েতেই আমাদের পূর্ণ সম্মতি আছে। আমি ধীর পায়ে রিয়ার বিছানার পাশে গিয়ে বসলাম। ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিতেই দেখলাম ওর চোখের কোণ দিয়ে গড়িয়ে এক ফোঁটা জল পড়ল। রিয়া, শোনো, আমার দিকে তাকাও। তোমার মা বাবা আর আমার মা বাবা রাজি, তারা আমাদের বিয়ের কথা বলছেন। এখন তো অন্তত কথা বলবে, নাকি এখন আমার ওপর রাগ করে থাকবে? সত্যি বলছো নাকি আমাকে শান্ত করার জন্য মিথ্যে নাটক করছো সবাই মিলে? না মা, একদম সত্যি। আমরা ভুল বুঝেছিলাম। অর্কের মতো ছেলে আর হয় না। তোদের বিয়ে আমরা ধুমধাম করে দিব। রিয়ার ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি রেখা ফুটে উঠল। সেই হাসিটা দেখে মনে হলো আমার হৃৎপিণ্ডটা এতক্ষণে স্বাভাবিক ছন্দে ফিরল। ও আস্তে করে আমার হাতটা শক্ত করে ধরল, যেন আর কোনোদিন ছেড়ে যেতে না হয়। সপ্তাহখানেক পর রিয়াকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলো। ওকে ঢাকা না নিয়ে সরাসরি আমাদের বাড়িতেই নিয়ে আসা হলো। মা তো খুশিতে আত্মহারা। রিয়ার জন্য ঘরের কোণে ফুলদানি সাজানো থেকে শুরু করে ওর পছন্দের সব খাবার রান্না করা, মা যেন একাই সব সামলাচ্ছেন। মামিও এখন আগের চেয়ে অনেক নমনীয়। অর্ক, শুনলাম তোর বিয়ের দিনক্ষণ নাকি আগামী মাসের 15 তারিখ ঠিক হয়েছে। মামারা তো তাই বললেন। মা, তোমরা যা ভালো মনে করো, আমার কোনো আপত্তি নেই। বিকেলে ছাদে গিয়ে দেখি রিয়া বসে আছে, পরনে লাল রঙের একটা ড্রেস। গাল দুটোতে আগের সেই গোলাপি আভাটা ফিরতে শুরু করেছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। কি হলো? এখন তো আর কেউ নেই, এখন কেন দূরে দাঁড়িয়ে আছো? নীতি কথা ফুরিয়ে গেছে? এখন তো তুমি আমার হতে যাচ্ছ রিয়া। এখন আর নীতির ভয় নেই, শুধু ভালোবাসার রাজত্ব। রিয়া উঠে দাঁড়িয়ে আমার শার্টের কলার ধরে নিজের দিকে টেনে নেয়। তাহলে শোনো মিস্টার অর্ক, বিয়ের পর কিন্তু আমি সেই আগের মতোই রাগ দেখাবো, তখন সামলাতে পারবে তো? আমি ওর কপালে আলতো করে চুমু খেয়ে বলি, আমার সেই রাগী রিয়াটাকেই তো আমি ভালোবাসি। তবে এখন থেকে রাগের মাঝেও একটু রোমান্স মিশিয়ে দিও, তাহলেই হবে। রিয়ার খিলখিল হাসিতে পুরো ছাদটা ভরে উঠল। দুই পরিবারে এখন সাজ রব। বিয়ের প্যান্ডেল, কাঠ ছাপানো আর গয়না কিনে নিয়ে ধুম পড়ে গেছে। আমি আর রিয়া এখন শুধু সেই দিনটার অপেক্ষায় আছি, যেদিন থেকে ও আর আমার মামাতো বোন নয়, বরং আমার চিরস্থায়ী রোমান্টিক বউ হয়ে পাশে থাকবে। অবশেষে সে মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হলো। সারা বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। গেটের সামনে সানাইয়ের সুর বাজছে। আজ আমার আর রিয়ার বিয়ে। লাল বেনারসি আর সোনার গয়নায় রিয়াকে আজ একদম অস্পরার মতো লাগছে। কাজী সাহেব যখন আমাদের কবুল পড়ালেন, তখন মনে হচ্ছিল গত কয়েক মাসের সব ঝড়ঝাপটা যেন এক নিমিষে শান্ত হয়ে গেল। দুই পরিবারের সবার মুখে আজ প্রশান্তির হাসি। রাত গভীর হয়েছে। মেহমানরা একে একে বিদায় নিয়েছেন। আমি ধীর পায়ে আমাদের সাজানো বাসরঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার ওপাশে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা অপেক্ষা করছে। বুকটা একটু দুরু করছে। যদিও রিয়া আমার কত পুরনো চেনা। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম রিয়া খাটের মাঝখানে বসে আছে। ওর ঘোমটাটা টানা। সারা ঘরে রজনীগন্ধার তীব্র সুবাস। আমি দরজা আটকে দিয়ে কাছে গিয়ে বসলাম। রিয়া, এখনো সেই রাগী রিয়া হয়ে বসে থাকবে, নাকি ঘোমটাটা সরিয়ে আমার দিকে একটু তাকাবে? রিয়া ঘোমটার আড়াল থেকে মিষ্টি গলায় বলে, কেন, আমার ওপর কি খুব ভয় হচ্ছে, নাকি ভাবছো আজকেও আমি তোমার সাথে ঝগড়া শুরু করব? আমি আলতো করে ওর ঘোমটাটা তুলে দিলাম। ওর কাজল কালো চোখে আজ কান্নার বদলে এক অদ্ভুত লাজুক আভা ফুটে উঠেছে। আমি ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলাম। রিয়া, তোমাকে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর বউ লাগছে। আমি হয়তো কোনোদিন তোমাকে বলতে পারিনি,
কিন্তু তোমাকে হারানোর ভয়ে আমি যে কী পরিমাণ ছটফট করেছি তা শুধু আমিই জানি। তুমি তো সব সময় আমায় দূরে সরিয়ে দিতে চেয়েছো, কিন্তু দেখো শেষ পর্যন্ত আমি তোমারই হলাম। আমার জেদ আর ভালোবাসা দুটোই তোমাকে জিতিয়ে দিল। আমি ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলি, হ্যাঁ রিয়া, তুমি জিতেছ। তোমার এই জেদ না থাকলে আজ হয়তো আমি একাই থাকতাম। আজ থেকে তুমি শুধু আমার রাগী মামাতো বোন নও, তুমি আমার অর্ধেক জীবন, আমার রোমান্টিক বউ। রিয়া আমার কাঁধে মাথা রাখে। আর শোনো, এখন থেকে আর কোনো লুকোচুরি নয়, সারা জীবন এভাবেই আগলে রাখতে হবে। কিন্তু যদি কোনোদিন অবহেলা করো তবে আবারও সেই আগের মতো রাগ দেখাবো। আমি হেসে ফেললে ওকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরি। তোমার সেই মিষ্টি রাগ সহ্য করার জন্য আমি আজীবন প্রস্তুত। বিশ্বাস করো রিয়া, তোমাকে পেয়ে আমি আজ পূর্ণ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে রিয়ার হাসিমাখা মুখে পড়ল। বাইরের নিস্তব্ধতা আর ঘরের ভেতরের আমাদের এই হৃদস্পন্দনের শব্দ যেন একাকার হয়ে গেল। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের ভালোবাসার গল্পটা আজ এক নতুন আর সুন্দর অধ্যায়ে এসে পৌঁছালো। তো প্রিয় দর্শক, আজকের গল্পটি এখানেই শেষ, কিন্তু এই ভালোবাসার অনুভূতিটা যেন এখানেই শেষ না হয়। গল্পের প্রতিটি মুহূর্ত যদি আপনার হৃদয়ে একটু হলেও ছোঁয়া দিয়ে থাকে, তাহলে আপনার সেই অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করুন, কমেন্টে লিখে জানান। আপনাদের প্রতিটি ভালোবাসা, প্রতিটি মতামতই আমাদের নতুন গল্প বলার সাহস যোগায়। এমন আরও হৃদয় ছোঁয়া রোমান্টিক গল্প শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো গল্প নিয়ে আসলে আপনি সবার আগে শুনতে পারেন। ভালোবাসায় থাকুন, প্রিয় মানুষদের পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো অনুভূতি আর নতুন ভালোবাসা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।